বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ 3টি। থাকছে না চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও নোয়াখালী। অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি। 4টা 5টা 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। নতুন উদ্যোগ বিসিবি সভাপতির। 9 নভেম্বর ঢাকায় আয়োজন করা হবে দুদিন ব্যাপী ক্রিকেট কনফারেন্স। যোগ দেবেন সারা দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান। একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে দেশটির লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। এবং পৃষ্ঠপোষকতার অভাবে আটকে আছে ওয়ার্শিয়া খুশবুর গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন। আর্থিক কারণে অংশ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক টুর্নামেন্টে। নেই কোচ, প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সুযোগ সুবিধাও। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ, বিপিএল এর খবর। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল 3টি। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে দুটো পুরনো দল চিটাগং কিংসের এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রি আর থাকছে না। বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলামার্ক। আগামী 4 নভেম্বর টিকে থাকা 8 প্রতিষ্ঠানের মধ্যে থেকেই এবারের ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি। চীনের দুঃখ হোয়াংহো আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোনো রূপ, যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য। প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে 3টিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলামার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেন। সময় নেই খুব একটা, দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম। এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল, তাই তাদের স্পষ্ট বার্তা, টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারের ফ্র্যাঞ্চাইজি। তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকেই। আমরা তো বলছি যে 4টা, সেটা আসলে পরে বলতে পারবো 4টা 5টা 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। গত বিপিএল এর চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির টানাপোড়েন বেশ পুরানো, কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড। তাই তো অভিযোগের পাহাড় কমানোর জন্য আইনি পথেই এগোচ্ছে বিসিবি। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া, কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না, এন্ড উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রায়োরিটি দুটো। আর্থিক লেনদেনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মেনে চলতে হবে অ্যান্টি ফিক্সিং আইন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল এ দল পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ। চ্যাম্পিয়ন হতে শক্তিশালী দল করতে চায় তারা। তামিম ইকবালকে দলে পেতে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। দল পাওয়ার আগেই ফিক্সিং ইস্যুতে সতর্ক থাকতে চায় বরিশালের সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজনে কাজ করার সঙ্গে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের পরিকল্পনা করছে তারা।
বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর বিপিএল নিয়ে চ্যালেঞ্জের মুখে বোর্ড। বিপিএল এর গেল আসরে ফিক্সিং এর অভিযুক্তদের দেখা যাবে ড্রাফট টেবিলে। অল্প সময়ের মধ্যে আসন্ন বিপিএল এর প্রস্তুতি, দল নির্বাচন সব মিলিয়ে খানিকটা বেগ পেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে। এবারের বিপিএল এ আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিগুলো 5 বছরের জন্য পাচ্ছে মালিকানা। নতুন করে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার মধ্যে বরিশালও পাচ্ছে নতুন মালিকানা। বরিশালের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ। দলকে চ্যাম্পিয়ন করতে শক্তিশালী দল গঠনে দেশি বিদেশি স্টার ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চায় তারা। আলোচনা করতে চায় তামিম ইকবালকে দলে পাওয়া নিয়েও। যে বরিশালের একটা খুব ফ্যান বেজ আছে বড়, বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন বরিশাল, আর বরিশালের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে বিপিএলে। এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি, আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী। বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে, আমরাও বরিশাল টিমে এইভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমরা তামিম ভাইকে নক করব, উনি যদি সম্মতি থাকে খেলার জন্য, আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। বিপিএলের ফ্যানবেজের বড় একটি অংশ বরিশালকে ঘিরে, যার প্রমাণ মিলেছে গত বিপিএলে চ্যাম্পিয়নদের শিরোপা উৎসবে। বৃহৎ ফ্যান পেজের জন্য বরিশালের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে চায় আকাশবাড়ি হলিডেজ। এছাড়া বরিশালবাসীর আক্ষেপের জায়গা ঘরের মাঠে বিপিএল আয়োজন নিয়েও কাজ করতে চায় তারা। পরিকল্পনায় আছে বরিশালে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের। বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএলে, তাহলে অবশ্যই বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে, তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি, তখন আমাদের একটা আশা থাকবে যে বরিশাল একটা ম্যাচ কিভাবে করা যায়। গেল বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিং এর অভিযোগ ওঠে, যা তদন্ত করে বেশ কয়েকজন খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও মিডিয়া ম্যানেজারের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে বলে শোনা যায়। যদিও বিসিবি এখনও কোনো নাম প্রকাশ করেনি। দল পাওয়ার আগেই ফিক্সিং ইস্যুতে সতর্ক থাকতে চায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি প্রত্যাশিত প্রতিষ্ঠানটি। এটা তো খুবই ক্রিকেটের জন্য এটা আসলে কলঙ্কিত একটা অধ্যায়, যেটা আসলে এটা ক্রিকেটের যে ইমেজটা, ক্রিকেটের যে আবেগটা, ক্রিকেট মানুষের যে হৃদয় লালন করে, ফিক্সিং জিনিসটা আসলেই খুব নেগেটিভ একটা কিছু। আমাদের দল থেকে এগুলোর প্রতি বিন্দু পরিমাণ আমরা জিরো টলারেন্সে থাকবো, আর এগুলোর প্রতি আমাদের থেকে কোনো ইয়ে নেই, সবসময় এগুলোর থেকে দূরে। আসন্ন বিপিএলে চ্যাম্পিয়ন হলে বরিশালে লঞ্চে ট্রফি নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। যদি চ্যাম্পিয়ন হয়, ট্রফি নিয়ে বরিশাল লঞ্চে ট্রফি নিয়ে যাব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নতুন উদ্যোগ নিয়ে আসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। 9 ও 10 নভেম্বর ঢাকায় আয়োজন করা হবে ক্রিকেট কনফারেন্স, যেখানে সমগ্র বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা যোগ দেবেন। দেশের কোন অঞ্চলে ক্রিকেট কাঠামো কতটা পিছিয়ে বা এগিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই বিসিবি এমন প্রোগ্রাম হাতে নিয়েছে বলে জানান বুলবুল। নতুন নতুন উদ্যোগ নিয়ে তাক লাগাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেয়ার পর টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উদযাপন হয়েছে দেশের প্রায় সব বিভাগীয় শহরে। জেলায় জেলায় ঘুরে দেখছেন ক্রিকেটের অবকাঠামো। এবার নতুন উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন বিসিবি সভাপতি। গোটা বাংলাদেশকে নিয়ে আসতে চান এক ছাতার নিচে। ক্রিকেট কনফারেন্স নামে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের নিয়ে এক উৎসবের আয়োজন করতে যাচ্ছে বোর্ড। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ক্রিকেট ছড়িয়ে আছে, 8টা বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে, এবং সকলকে জানা, বাংলাদেশ ক্রিকেটকে জানা, আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার, যেমন ক্রিকেটের জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলার ক্রীড়া অফিসার, জেলা ক্রিকেট কোচ, জেলার একজন নারী উদ্যোক্তা, আমরা সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। 9 এবং 10 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। টাইগার ক্রিকেটের পথ চলা লম্বা সময়ের হলেও সময়ের সঙ্গে উন্নতি হয়নি দেশের ক্রিকেট কাঠামো। তৃণমূলের ক্রিকেট সম্পর্কে খুব একটা খবর রাখেন না কর্তারা। যারা জেলা থেকে পরিচালক নির্বাচিত হয়ে আসেন তারাও ভুলে যেতেন দায়িত্ব। তাই এবার গোটা দেশের ক্রিকেটকে ঠেলে সাজাতে চান বুলবুল। কোথায় কি দরকার সেটাও শুনতে চান তৃণমূলের সংগঠকদের কাছ থেকে। বাংলাদেশের ক্রিকেটের যারা সংগঠক তারা ছড়িয়ে ছিটে আছে, তাদের সকলকে এক ছাদের নিচে এনে বাংলাদেশের ক্রিকেটের যে ভিশন, বাংলাদেশ ক্রিকেটের যে মিশন, সকলের সাথে শেয়ার করে আমরা যেন আমাদের সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি, এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন সেটা জানতে চাইলে
আমাদের প্রথমে জানতে হবে আমাদের জেলায় উপজেলায় কি ক্রিকেট হচ্ছে এবং এই জেলা উপজেলার কথা শোনার জন্য এবং আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা থেকে আমরা কতটুকু ক্রিকেটের সাহায্য করতে পারছি এবং এই মুহূর্তে কি স্ট্রেংথ আছে আমাদের উপজেলা এবং জেলাগুলোতে সেটা জানার পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা পূরণ করব। এই উদ্যোগের মধ্য দিয়ে দূরত্ব কমবে কেন্দ্র থেকে তৃণমূলের, একই সঙ্গে দেশের ক্রিকেট এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে বলেও মত তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবলের খবর। বাফুফের সভাপতির আমন্ত্রণে এফসি প্রেসিডেন্ট শেখ সালমানের সঙ্গে ঢাকায় আসছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান। আগামী 23 নভেম্বর আসার কথা এশিয়ার ফুটবলের দুই প্রভাবশালী কর্তার। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এই সফরে সফল অংশীদারিত্বের আশা বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের। একাডেমি ডেভেলপমেন্ট, অনুশীলনের আধুনিক সুবিধাসহ দেশটির দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া সৌদি আরবের নারী ফুটবল দলকে সহযোগিতা দেওয়ার পরিকল্পনাও আছে বাফুফের সভাপতির। এদিকে বাংলাদেশকে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য নেপাল, ভুটানের পাশাপাশি ইরাক, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের আলোচনা চলছে বলেও জানিয়েছেন বাফুফে বস। জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছর 26 অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এএফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 23 নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন। তাবিথ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। সফল অংশীদারিত্বের আশা তার। এ সফরে জয়েন্ট ট্রেনিং সহ একাডেমি ডেভেলপমেন্টের আশা তাবিথ আউয়ালের। সফরটা হলো আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা, উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সাউদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো, বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক। আমরা হোলিস্টিক চিন্তা করতেছি। আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সাউদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে, জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সাউদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। তো একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি, এন্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব। এএফসির কাছ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেলেও মিয়ানমারের আপত্তির কারণে আগামী 13 নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। তবে এ বিষয়ে সুখবর দিয়েছেন বাফুফের সভাপতি। বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল, তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক, তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। আমাদের ফোকাস থাকবে। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। পৃষ্ঠপোষকতার অভাবে আটকে আছে ওয়ারশিয়া খুশবু তেহজিবের দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন। সুযোগ থাকলেও আর্থিক কারণে অংশ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক টুর্নামেন্টে। নেই ফুল টাইম কোচ কিংবা প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সুযোগ সুবিধা। তবুও 13 বছরের এই নারী ফিদে মাস্টার লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের স্বপ্ন পূরণে। সাব্বির মিথুনের রিপোর্ট। ওয়ারশিয়া খুশবুর জন্য এই 64 ঘরের খেলায় প্রতিপক্ষকে চেকমেট করাটা যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন তার গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নে পৌঁছানো। মাত্র 13 বছর বয়সে নারী ফিদে মাস্টারের খেতাব, জাতীয় আর আন্তর্জাতিকে 6 স্বর্ণ পদক। অথচ এই খুশবু শেষ 1 বছরে খেলতে পারেননি কোনো আন্তর্জাতিক ইভেন্ট। জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়ে সুযোগ ছিল কমনওয়েলথে অংশ নেয়ার, কিন্তু আর্থিক কারণে আটকে যায় যাত্রা। কদিন বাদেই এশিয়ান শ্রেষ্ঠত্ব। স্পন্সরের অভাবে থাইল্যান্ডের ওই টুর্নামেন্টও অনিশ্চিত। 2100 বেশি রেটিং থাকা খুশবুর। If I play in the European tournaments, then it's much easier to gain the norm because all the Indian players play in the European tournaments, and that's where they get their norm from, right?
নারী ইন্টারন্যাশনাল মাস্টার কিংবা নারী গ্র্যান্ড মাস্টার হতে খুশবুর প্রয়োজন এখন উন্নত প্রশিক্ষণ, দরকার ফুল টাইম কোচ আর উন্নত প্রযুক্তির কম্পিউটার। তবে এত সব অর্জনের পরেও পৃষ্ঠপোষক পাচ্ছেন না এই নারী দাবারু। সহায়তা করতে ব্যর্থ নামমাত্র থাকা দাবা ফেডারেশনও। একজন কোচ বলেছেন আপনার মেয়ের যে ল্যাপটপের অবস্থা, সেই ল্যাপটপ দিয়ে ইন্টারন্যাশনাল কিভাবে খেলে। ক্রিকেটের ভাষায় বা ফুটবলের ভাষায় বলি, কোচ বলে দেয় এইভাবে ডানে যাবা বামে যাবে এই খেলবা, কিন্তু বাংলাদেশে দাবার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আমার মেয়ের জন্য পাইনি। একটা ইউরোপিয়ান কোচ যার আন্ডারে সে ইউরোপে খেলতে যেতে পারতো, ওই দেশে গিয়ে তাহলে হচ্ছে কি ওর পক্ষে সম্ভব ওই WGM করা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের হলেও শেষ 17 বছরে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরি করতে ব্যর্থ ফেডারেশন। অথচ পাশের দেশ ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপ্লব এনেছে দাবার কোর্টে। 90-এর বেশি গ্র্যান্ডমাস্টার, বাংলাদেশে যেখানে সংখ্যাটা মাত্র 5। দাবায় অবহেলার কেন? দাবা ইনডোর গেম। তাই ইন্ডিয়ায় গত বছর তাদের গভর্নমেন্ট সার্কুলার করে দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে দিয়েছে 5টা মেয়ের জন্য, যে এদেরকে গ্র্যান্ড মাস্টার বানাতে হবে। এবং তার মধ্যে একজন দিব্যা দেশমুখ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দেশ যদি বলে 2008 থেকে কাউকে পায় নেই, তাহলে দেশকে দেওয়া উচিত। রানী হামিদরাও পেরোতে পারেননি নারী ইন্টারন্যাশনাল মাস্টারের গণ্ডি। অথচ খুশবুর মধ্যে সম্ভাবনা আছে দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হবার। তবে তার সেই স্বপ্ন পূরণে বাধা অর্থের হিসেব নিকেশ। ছোট্ট এই দাবারুর খেলাতেও পড়ছে সে প্রভাব। When I play my opponents, আমি দেখি যে ওরা আরো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, ওরা আরো ভালো কোচিং পেয়ে আসতেছে। So sometimes একটা মেন্টাল প্রেশার থাকে, but I try to ignore them and keep playing on. দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ফিদে মাস্টার রেটিং অর্জন করা ওয়ার্সিয়া খুশবুর সঙ্গে, যার স্বপ্ন এখন GM হবার এবং সেই স্বপ্ন পূরণে তার যে পথ, সেই পথ অনেকটাই কঠিন এবং তিনি চাইছেন বাংলাদেশের যে পৃষ্ঠপোষক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনে নানা অনিয়মের কথা তুলে ধরা হয়। কমিটিতে ক্রীড়াবিদদের প্রাধান্য না দিয়ে অন্য পেশার ব্যক্তিদের নাম থাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সার্চ কমিটির প্রস্তাবিত নামগুলো কমিটিতে না রেখে ক্রীড়া পরিষদ স্বৈরাচারী আচরণ করেছে বলেও মন্তব্য করেন উপস্থিত সাবেক খেলোয়াড়রা। এ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত নারী খেলোয়াড়রা। মেয়েরা কিন্তু এখন ক্রীড়া সংগঠন হিসেবে কোচ হিসাবে রেফারি হিসেবে কাজ করতে চায়। সেই দরজাটা কেন বন্ধ করবে দু একজন লোক বিভিন্ন সময় এসে? আমরা এই দরজা তাদের ভাঙব। আমরা আমাদের অঙ্গনে বাইরের কোনো লোক ঢুকতে দেব না। এবং কোনো ফেডারেশন, শুধু মহিলা ক্রীড়া সংস্থা না, বাংলাদেশের যতগুলি ক্রীড়া ফেডারেশন আছে, যতগুলি অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকটি জায়গায় আমাদের প্রাক্তন খেলোয়াড়দের এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দেরকে মাস্ট সেখানে রাখতে হবে। ট্র্যাকে ফিরে আবারও বাজিমাত কার রেসার আভিক আনোয়ারের। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মোটর স্পোর্ট চ্যাম্পিয়নশিপ গালফ প্রো কার সিরিজের সিজন ওপেনারে জয় পেয়েছেন এই রেসার। রেনল্ড ক্লিও কাপ শ্রেণীতে অংশ নিয়ে রাউন্ড 1-এর 2টি রেসেই জয় তুলে নেন আভিক। গেল জুলাইয়ে রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার হওয়ার পর রেসে ফিরেই প্রথম জয় পেলেন দেশ সেরা রেসার। গেল 26 জুলাই সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস 1-এ মারাত্মক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশের কার রেসার আভিক আনোয়ার। সামাজিক মাধ্যমে ভয়াবহ সে দুর্ঘটনার ছবি শেয়ার করা হয়েছিল আভিকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। মালয়েশিয়ায় সেই দুর্ঘটনায় মাথায়, পাঁজর ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন বিদেশের মাটিতে কার রেস জয়ী প্রথম বাংলাদেশি আভিক। দীর্ঘ পুনর্বাসন শেষে সুস্থ হয়ে আভিক আবারও ফেরেন রেসিং ট্র্যাকে। গেল সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অংশ নেন অটোক্রস প্রতিযোগিতায়। বাংলাদেশ রেসিং টিমের অধিনায়ক হিসেবে অংশ নেন এশিয়া প্যাসিফিক মোটর স্পোর্ট চ্যাম্পিয়নশিপে। এবার আভিক ফিরলেন ফর্মুলা 1 অফিসিয়াল সার্কিটে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মোটর স্পোর্টস চ্যাম্পিয়নশিপ গালফ প্রো কার সিরিজের সিজন ওপেনার অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় রেনল্ড ক্লিও কাপ শ্রেণীতে অংশ নিয়ে রাউন্ড 1-এর 2টি রেসেই জয় তুলে নেন অভিক আনোয়ার। শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভারতের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই 2 রেসে প্রথম স্থানে থেকে শেষ করেন বাংলাদেশের কার রেসার। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফর্মুলা 1-এর অফিসিয়াল সার্কিটে, যে লেআউটে বিশ্বসেরা রেসাররা ফর্মুলা 1 কার রেসে অংশ নেন। 5.2 কিলোমিটার দৈর্ঘ্যের সার্কিটে জয়ের মধ্য দিয়ে কার রেসিংয়ে অভিকের মোট ট্রফির সংখ্যা দাঁড়ালো 88টি। দারুণ এই অর্জনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান অভিক, আর এই ট্রফি দুটো উৎসর্গ করেছেন দেশবাসীর প্রতি। গেল কয়েক বছর ধরেই অভিক আনোয়ারের হাত ধরে কার রেসিংয়ে বাংলাদেশের পতাকা উঠছে। দেশকে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই কার রেসার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাই বাদ 3টি। থাকছে না চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও নোয়াখালী। অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি। 4টা 5টা 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। নতুন উদ্যোগ বিসিবি সভাপতির। 9 নভেম্বর ঢাকায় আয়োজন করা হবে 2 দিন ব্যাপী ক্রিকেট কনফারেন্স। যোগ দেবেন সারা দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এবং বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান। একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে দেশটির লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ সাজিদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।